আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কারণ আমরা সবাই জানি আপনি ভালোর তলে। গত এপিসোডের আমার ঘটনাটা শোনানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই জন্য আমি আমার আরো একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমার নাম মোহাম্মদ মোহামেন হোসেন সাব্বির। আমার বাড়ি নাটোর জেলার লালপুর থানার পুরাতন ইসলামপুর গ্রামে। আমি আজকে আমার স্ত্রীর সাথে কয়েক বছর আগে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। ইচ্ছা ছিল স্টুডিওতে এসে আমার ঘটনাটি আপনাদের কাছে উপস্থাপন করার, কিন্তু আমার ছুটি না থাকায় আমি স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে পারলাম না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। তাই আমি ঘটনাটা আপনাদের লিখে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ করছি। ঘটনাটি আমার শ্যালকের মুখ থেকে শুনেছি। খুব ভয়ানক কালো জাদুর একটা ঘটনা। আমার স্ত্রীর ছদ্মনাম আমি এখানে ব্যবহার করলাম, ওর নাম মিহি। ঘটনাটি 2016 সালের। তখন মিহি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। সে ছিল খুবই মেধাবী এবং খুবই বুদ্ধিমতী একটি মেয়ে। সেখানে কলেজের একটা ছেলে মিহিকে দেখে পছন্দ করে এবং প্রেমের প্রস্তাব দেয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, কিন্তু ছেলেটি খুব একটা সুবিধের ছিল না। মিহির সাথে সম্পর্ক থাকাকালীন সে আরো অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িত ছিল। মিহি এটা কোনোভাবে জেনে যাওয়ায় সেই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, কিন্তু সেই ছেলেটি কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা মেনে নিতে পারেনি। সে মিহিকে দেখে নেয়ার হুমকি দেয়। মিহি এগুলোতে ভয় না পেয়ে সে এখান থেকে চলে আসে। তারপর মিহি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সেই ছেলেটি অনেকভাবে মিহির সাথে যোগাযোগের চেষ্টা করেছে। মিহি তার সাথে কোন রকম সম্পর্ক রাখবে না বলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টাই মিহির জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে ব্রেকআপের পরে মিহি বাসা থেকে কোথাও যেত না, চুপচাপ বাসায় থাকতো, কারণ মন খারাপ থাকতো, কান্নাকাটি করত, কিন্তু কাউকে কিছু বলতো না। হঠাৎ করে মিহির বাড়ির মানুষ মিহির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কানে কম শুনত, প্রচন্ড মাথা ব্যথা করত, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে থাকলো। কিন্তু হঠাৎ করে সে এত অসুস্থতার মধ্যেও সেই ছেলেটির নাম বারবার নিচ্ছিল। বাড়ির মানুষ খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির মানুষ ভাবছিল হয়তো সেই ছেলের সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তাই এমন করছে। যতদিন যাচ্ছিল তার সমস্যা বেড়েই চলছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা তার কোনো রোগ ধরতে পারত না। এক পর্যায়ে মিহি যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। বাড়ির মানুষ খেয়াল করলো মিহি যখন একা থাকে তখন সে একাই কি সব যেন বলতো, মনে হতো সে কারোর সাথে গল্প করছে, কিন্তু ওর আশেপাশে কেউ থাকতো না। এমন চলতে চলতে হঠাৎ একদিন মিহি বাড়ি থেকে বের হয়ে গেল। বাসার সবাই খোঁজ করছিল, সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। মিহি এক কাপড়ে বের হয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির মানুষ মিহিকে আবিষ্কার করলো পাশের বাড়ির এক পুকুর পাড়ে। এখানে সে ঝিম ধরে বসে আছে এবং বলছে, হাই, আয় আয়, আমাকে নিয়ে যা, তাড়াতাড়ি ওর কাছে নিয়ে যা, যত দেরি করবি তত বেশি ক্ষতি হবে। বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে, এত ভালো আর এত বুদ্ধিমতী একটা মেয়ে কেন এমন করছে? বাড়ির মানুষ কেউ কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। মিসেস দাদা তখন চিন্তা করলো এটা একটা অনেক বড় সমস্যা। তাই তিনি দেরি না করে সেই দিনই মসজিদের ইমাম সাহেবকে খবর দিলেন। মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব মিহিদের বাড়িতে এলেন। ইমাম সাহেবকে দেখে মিহি চিৎকার করে বলতে লাগলো, তুই তুই কেন এসেছিস? তুই কিছু করতে পারবি না, কিছু করতে পারবি না। এই বলে অট্ট হাসি হাসতে লাগলো। মিহির এই ব্যবহার দেখে বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেল, কারণ মিহি ছিল নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে। মিহি বারবার হুজুরকে মারতে যাচ্ছিল। বাড়ির সবাই মিহিকে যেন আটকে রাখতে পারছিল না। হুজুর অনেক চেষ্টার পরে কিছুবার ফু দিয়ে তাকে শান্ত করেন। হুজুর বলেন,
ওর অনেক বড় একটা সমস্যা হয়েছে। আপনারা অতি দ্রুত ওকে বড় কোনো হুজুরের কাছে নিয়ে যান। সেদিন রাতে মিহিকে আটকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, কারণ মিহি বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। মিহির বাবা কোনো উপায় না পেয়ে সেদিন রাতে মিহিকে বেঁধে রাখে। মিহি সেদিন সারা রাত তার মাকে বলছিল, দেখো মা, ওই সে আমার হাতে রক্ত মাখিয়ে দিয়ে গেল, তুমি হাতটা ধুয়ে দাও, খুব বিদঘুটে লাগছে আমার। ওই দেখো, ও আবার আমাকে খুন করতে এসেছে, আমাকে রক্ত মাখিয়ে গেল, তুমি আবার হাত ধুয়ে দাও। এভাবে কোনোভাবে রাতটা পার হলো। পরের দিন ওকে জোর করে বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। কেই বলে রাখি, যে হুজুরের কাছে মিহিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হুজুর ছিলেন একটি বড় মাদ্রাসার আলেম। মিহির বাড়ির মানুষ হুজুরকে সব কথা খুলে বলল। তারপর মিহিকে সেই হুজুরের সামনে নিয়ে আসা হলো। হুজুরকে দেখে মিহি অট্টহাসে হাসতে শুরু করলো। সেই হুজুর মিহিকে দেখলেন এবং চারিদিক থেকে বৃত্তাকারের দাগ কাটলেন। মিহিকে সেই বৃত্তাকারের মাঝখানে বসিয়ে প্রশ্ন করতে থাকলেন, তুই কে? কোথা থেকে এসেছিস? মিহি বলছে, আমি কে সেটা তুই জেনে কি করবি? বাঁচবে না, ও বাঁচবে না, যতই চেষ্টা করিস না কেন। কি চাস তুই? রক্ত খাবো, আমি রক্ত। এরপরে হুজুর দোয়া দুরুদ পড়ে এবং ফু দেওয়ার পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হুজুর মিহির বাবাকে ডাকলেন আর বললেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদুতে মিহির মাথার চুল, ও যে জামা পরে সেই জামার সুতা, ওর চুলের খোঁপা ব্যবহার করা হয়েছে। ওগুলো দিয়ে কোনো এক ভয়ানক রক্ত খেঁকো পিশাচকে মিহির পেছনে লাগিয়ে দেয়া হয়েছে। আর এই পিশাচ এত শক্তিশালী যে তার সাথে পেরে ওঠা অনেক কষ্টসাধ্য। তাই পিশাচকে ইচ্ছা করেই কালো জাদুর মাধ্যমে মিহির পেছনে লাগিয়ে দেয়া হয়েছে, যেন মিহিকে ধীরে ধীরে সম্পূর্ণ মৃত্যুর মুখে ফেলে দিয়ে যায়। আর এই কালো জাদুর চিকিৎসা করতে হলে ওকে কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। ও যাহা করতে চায় করতে দিন, ওকে শুধু চোখে চোখে রাখুন। আর আমাকে 5 দিন সময় দিন, হয়তো পুরোপুরি ঠিক না হলেও পিশাচকে দূরে সরিয়ে রাখা যাবে। এর জন্য সব ব্যবস্থা করতে 5 দিন সময় লাগবে আমার। এইসব কথা শুনে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেন। হুজুরের কথা মতো পরদিন থেকে মিহিকে আর কেউ বাধা দিল না। মিহি সকাল থেকে কলেজে গিয়ে সেই জায়গাটাতে যেত যেখানে মিহি এবং সেই ছেলেটা বসত। এদিকে সব বন্ধু বান্ধবীরা মিহির সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু ও কাউকে চিনতে পারত না। ও শুধু একটা কথাই বলতো, ও কোথায়? আমি তার কাছে যাব, ওকে ডাকো। বন্ধু বান্ধবীরা সবাই বুঝতে পারত সেই ছেলেকে মিহির সামনে নিয়ে আসতো, কিন্তু মিহি ওই ছেলেটাকেও চিনতে পারত না, কারণ সেই পিশাচটা মিহিকে পুরোপুরিভাবে তার আয়ত্তে নিয়ে এসেছিল। এভাবে দেখতে দেখতে 5 দিন পরে মিহিকে আবার সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। এবারে হুজুরকে দেখে আবারও মিহি জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, কি মনে করেছিস আমাকে তাড়াবি? আমাকে তাড়ানো এত সোজা না। এই বলে হুজুরকে বারবার মারতে যাচ্ছিল। 5-7 জন মিলে মিহিকে ধরে রাখতে পারছিল না। বারবার হুজুরের বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল আর বলছিল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তা না হলে তোর এবং এই মেয়ের পরিবারের সবাইকে মেরে ফেলবো। মিহি অনেক জোরাজুরি করছিল, কোনোভাবে তাকে শান্ত করা যাচ্ছিল না। কোনো উপায় না দেখে হুজুর শেষ পর্যন্ত না পেরে তার পালিত জিনকে হাজির করলেন এবং অনেক কষ্টে মিহিকে একটি তাবিজ পরিয়ে দিলেন। তাবিজটি পরানোর পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলল। হুজুর বললেন, বিপদ এখনো কাটে নাই, মিহিকে খুব সাবধানে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ ওই পিশাচটা এখনো মিহির কাছ থেকে চলে যায় নাই। রাস্তায় খুব সাবধানে নিয়ে যাবেন মিহিকে। তখন ঘড়ির কাঁটায় রাত 11:30। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল, এত রাতে এই মেয়েকে নিয়ে কিভাবে তারা বাড়ি যাবেন। হুজুরকে বলায় হুজুর বললেন, ভয় নেই, বাড়ি যাবার পথে কোনো পুকুর পাড় অথবা বাঁশ ঝাড়ের নিচ দিয়ে যাবেন না, তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মিহির বাড়ির সবাই হুজুরের সাথে কথাবার্তা শেষ করে বাড়ির দিকে রওনা হলো।
সবাই আতঙ্কের মধ্যে ছিল, কারণ ঘড়ির কাঁটায় তখন রাত 11:45। সবার মধ্যে একটাই ভয় কাজ করছিল, কিন্তু তাদের খেয়াল ছিল না যে বাড়িতে যাওয়ার সময় সেই বাঁশঝাড়ের নিচ দিয়েই বাড়িতে যেতে হবে। সেই বাঁশঝাড়ের নিচে আবার অনেক বড় একটা পুকুর ছিল, সেটা ছিল অনেক পুরাতন। সেই পুকুর পাড়েই প্রথমবার মিহিকে খুঁজে পাওয়া গিয়েছিল। তারা কি করবে, কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। সবাই চিন্তায় পড়ে গেল। তাদের ভেতর মিহির বাবা ছিল একটু সাহসী। তিনি বললেন, চলো আল্লাহর নাম নিয়ে যাই, কিছু হবে না আল্লাহর নাম নিয়ে গেলে। সকলের অনিচ্ছার সত্ত্বেও তারা সেই পথ দিয়েই বাড়িতে রওনা হলো। তারপর ঘটল আসল ঘটনা। তারা বাড়ির রাস্তায় সেই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল। চারিদিকে যেন ঘন কালো অন্ধকার, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মিহি তখনও স্বাভাবিক ছিল। কিছু দূর যাওয়ার পরে ঠিক সেই বাঁশের নিচে হঠাৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল মিহি। মিহির বাড়ির লোক মিহিকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। যখন মিহিকে হুজুরের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মিহির বাবা মা, মিহির 2 চাচা এবং মিহির ছোট ভাই সাথে ছিল। জোরাজুরির পরেও মিহিকে এক ধাপও সামনে এগিয়ে নিয়ে যাওয়া গেল না। মিহির বাড়ির সবাই মিহির সাথে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল। চারিদিক যেন থমথমে হয়ে গেল। সবাই তখন বুঝতে পারল তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সবাই দোয়া দুরূদ পড়তে শুরু করলো। এর মধ্যে হঠাৎ মিহি চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে কষ্ট দিচ্ছিস, আমাকে কষ্ট দিচ্ছিস। কেন আমার পিছনে লেগেছিস? আমি কি ক্ষতি করেছি তোর? এই কথা বলতে বলতে হঠাৎ মিহি নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির সবাই ভয়ে একজন আরেকজনের দিকে তাকালো। তারা ভাবছিল কি হচ্ছে সব। সবাই আবার দোয়া দুরূদ পড়তে শুরু করলো। এইবার মিহি হঠাৎ চিৎকার দিয়েই অট্ট হাসি হাসতে লাগলো আর বলতে লাগলো, বললাম না আমার কিছুই করতে পারবি না? এইবার দেখ তোদের মেয়েকে আমি কি করি। এই কথা বলে মিহির হাতে বাঁধা তাবিজটা ছিঁড়ে ফেলে দিয়ে মিহি বাঁশঝাড়ের পাশ দিয়ে পুকুরের দিকে দৌড় দিল। মিহির বাড়ির মানুষ চিৎকার করে মিহির পেছন পেছন যেতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর মিহি যেন অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। সেদিন সারা রাত মিহিকে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। মিহির বাড়ির মানুষ কোনো উপায় না পেয়ে আবার সেই হুজুরকে খবর দিলেন। হুজুর তাড়াহুড়ো করে বাড়ির থেকে সেই জায়গায় উপস্থিত হলেন। হুজুর এসে বললেন, আমি নিষেধ করেছিলাম যাওয়ার পথে বাঁশঝাড়ের নিচ দিয়ে না যেতে, আমার কথা শোনেননি। জানি না এখন কি হবে। এদিকে সবকিছুর মধ্যে ফজরের আজান দেয়া শুরু হলো। তখন হুজুর বললেন, ফজরের নামাজ আদায় করে তারপর আবার চেষ্টা করে দেখি। হুজুর ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে তার জিনদের খবর পাঠালেন। জিনেরা একে একে ফিরে এসে বললেন, মিহিকে তাদের এলাকার পাশে নির্জন এলাকায় কোনো এক সরাই গাছের নিচে রেখে দিয়ে আসা হয়েছে। তখন মিহির বাড়ির মানুষজন হুজুর সেখানে গিয়ে দেখলেন মিহি অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সেই সরাই গাছটি ছিল অনেক পুরনো। গাছটি দেখে অনেক ভয়ঙ্কর লাগছিল। গাছটির সাথে অনেক মানুষ চুল পেঁচিয়ে কালো জাদু করে থাকে। সেখানে বিভিন্ন খারাপ মানুষেরা কালো জাদুতে মেতে থাকে। হুজুর বললেন, এই গাছে মিহির চুল এবং জামার সুতা আর মিহির ব্যবহারের কালো খোঁপা পেঁচিয়ে রেখেছে। হুজুর তখন তার জিনদের মাধ্যমে মিহির ব্যবহৃত জিনিসগুলো শনাক্ত করে পুড়িয়ে ফেললেন এবং হুজুর বললেন, জেলেরা নদীতে মাছ ধরার জালের সাথে যে লোহার পাত ব্যবহার করে সেই পাত এনে দিতে এবং সেটা সুতো দিয়ে মিহির কোমরে বেঁধে দেওয়ার কথা বললেন। হুজুরের কথা মতো তারা নদীতে মাছ ধরার জালের সেই পাতের টুকরো এনে মিহির কোমরে বেঁধে দিল। হুজুর বললেন, এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই। হয়তো যতক্ষণ এই লোহার টুকরো মিহির সাথে আছে ততক্ষণ ভালো থাকবে, কিন্তু এটা খুলে গেলে আবার সমস্যায় পড়তে হবে। তবে ভয় নেই, আগের মতো এতটা সমস্যা হবে না। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মিহির তেমন কোনো সমস্যা হয় নাই। আবার সে স্বাভাবিকভাবে কলেজে যাওয়া আসা শুরু করল। তারপর আমার সাথে পরিচয়, প্রেম এবং বিয়ে। আরেকটু মজার ঘটনা বাকি আছে,
মিহির আমার সাথে সম্পর্কের পর থেকে তার বাড়ির লোক খেয়াল করল মিহি আগে থেকে অনেক স্বাভাবিক হয়ে গেছে। আগের মতো আবার হাসি খুশি সবার সাথে কথা বলে। বিয়ের পরে আমার শাশুড়ি অর্থাৎ মিহির আম্মা মিহিকে নিয়ে আবার সেই হুজুরের কাছে গেলেন এবং হুজুরকে জিজ্ঞাসা করলেন এখনো কি সমস্যা আছে কিনা। হুজুর মিহিকে দেখে অবাক হয়ে বললেন, এ কিভাবে সম্ভব? মিহির মা বললেন, কি হলো হুজুর, কোনো সমস্যা? হুজুর বললেন, এটা তো অসম্ভব ছিল। আচ্ছা, মিহির বিয়ে হয়েছে কতদিন হলো? মিহির মা বললেন, 6 মাস। হুজুর বললেন, আপনার জামাই কি করে আর কোথায় থাকে? তখন আমার শাশুড়ি আমার বিষয়ে সবকিছু হুজুরকে বললেন। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়ে হঠাৎ বললেন, আলহামদুলিল্লাহ। মিহির মা জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? জবাবে হুজুর বললেন, যে ছেলেটার সাথে মিহির বিয়ে হয়েছে তার 6 মাস আগে সেই ছেলের সাথে যখন মিহির সম্পর্ক হয় ঠিক তখন থেকে 2টা জিন মিহির পেছনে লেগে থাকা সেই পিশাচকে বিভিন্নভাবে অত্যাচার করত। কোনোভাবেই মিহির কাছে আসতে দিত না। এক পর্যায়ে জিন দুটি রক্ত খেকো পিশাচকে হত্যা করে। এখন আপনার মেয়ে সম্পূর্ণ আশঙ্কামুক্ত। এই কথা শুনে আমার শাশুড়ি জিন দুটির কথা জানতে চাইলেন। হুজুর বললেন, এই জিন দুটি আপনার জামাই অর্থাৎ সাব্বিরের রক্ষাকারী জিন, যারা সবসময় সাব্বিরের আশেপাশে থাকে। তার কোনো ক্ষতি করার কেউ চেষ্টা করলে, উল্টো পাল্টা কোনো কিছু করলে উল্টো তাদেরই ক্ষতি করে দেয়। এমনকি যে ছেলে মিহির ওপর কালো জাদু করেছিল সে অনেকবার আপনার জামাইয়ের ওপর কালো জাদু করার চেষ্টা করেছে, কিন্তু সেই জিন দুটি আপনার জামাইয়ের সাথে রক্ষা কবচ হিসেবে থাকার জন্য সেই ছেলেটি কিছুই করতে পারেনি। আল্লাহর রহমতে আপনার মেয়ের আর আপনার মেয়ের জামাইয়ের আর কোনোদিন কোনো সমস্যা হবে না। এই ছিল আমার ঘটনা। এই ঘটনা কিছুদিন আগে আমার শ্যালকের কাছ থেকে শুনেছি। গত ঘটনায় আমার রক্ষাকারী জিনের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমি কখনোই এমন অনুভব করিনি যে আমার কাছে কোনো জিন আছে, আর যদিও থাকে তারা শেষ পর্যন্ত কি চায় আমার কাছে, আর কেনই বা তারা আমার সাথে থাকে। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। তোর আম্মুকে বাঁচা, তার মেয়াদ এখনো ফুরোয়নি, এখনো 2 মাস 11 দিন বাকি আছে। তাকে আনার ব্যবস্থা কর। আমার কথা শোন, তোর আম্মু আমাকে বলেছে সে যেখানে আছে সেখানে কষ্ট পাচ্ছে। সাজ্জাদ হক চুকিয়ে যায়, দাঁড়িয়ে পড়ে রাস্তায়। এসব কি বলছে আসমা পাগল? এমনিতেই তার মন মেজাজ ভালো নেই, কিন্তু মনের কোনায় যেন বারবার তা বিশ্বাস করতে চাইছে। সত্যি কি আম্মুকে ফিরিয়ে আনা সম্ভব? নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি রোমহর্ষক কুফুরি কালো জাদুর ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। ঘটনাটি কতটা ভয়ের সেটা আপনারাই বিচার করবেন, তবে ঘটনাটি আমার কাছে খুবই হৃদয় বিদারক লেগেছে। ঘটনাটি আমাকে দিয়েছে ঢাকা ধামরাই কুলিন্দা গ্রাম থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা। ঘটনাটি সে গুছিয়ে স্টুডিওতে শেয়ার করতে পারবে না বলে আমাকে দেয়। আমার মতো করে সাজ্জাদের ভাষায় লিখলাম, ভালো মন্দ আপনারাই বিচার করবেন। সময়টা ছিল 2015 সাল। সেদিন সন্ধ্যাবেলা আমি পড়তে বসেছিলাম। এমন সময় আম্মু সেখানে এসে হঠাৎই প্রচুর গালিগালাজ করতে থাকে। আমার জীবনে সেই প্রথম আম্মু আমাকে এত গালিগালাজ করেছিল। আম্মু এর আগে আমাকে কোনোদিন এভাবে গালিগালাজ করেনি। আমার কোনো ভুল হয়ে থাকলেও নয়, সর্বদাই প্রচুর আদর করেছে, কিন্তু হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। আমি উঠে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করি, কি হয়েছে আম্মু, তুমি আমাকে এমন করে গালিগালাজ করছো কেন? আমি কি অন্যায় কিছু করেছি? মুখের কথাগুলো তখনও শেষ হয়নি। এমন সময় আম্মু একটা অদ্ভুত হাসি দিয়ে বীভৎস গর্জন করে সজোরে ধাক্কা দেন। এর ফলে আমি ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়ি এবং সোফার পেছনে কাঠের বাটামে মাথা ঠুকে প্রচন্ড আঘাত পাই। আপনি বলেন ভাইয়া, কোনো সাধারণ মানুষের পক্ষে কি এটা সম্ভব?
তখন এমনিতেই আমার বয়স অল্প, অস্বাভাবিক পরিস্থিতির ব্যাপারে কিছুই বুঝতে পারিনি, প্রচন্ড ভয় পাই। এই থেকে ভাইয়া ঘটনার শুরু। এটাই ছিল আম্মুর সাথে ঘটা প্রথম ইনসিডেন্ট। যাই হোক, ভয় পেয়ে চিৎকার করে আমি পাশে আমার কাকার বাসায় ছুটে যাই। কাকা ও আব্বু ওই সময় বাইরে ছিলেন। আমি কাকিকে সমস্ত কথা বলার পর কাকির সঙ্গে যখন আমি বাসায় ফিরি, এসে দেখি একটা অদ্ভুত ব্যাপার। দেখি আম্মু মেঝের মধ্যে বসে নিজের চুল ছিঁড়ছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, এবং কি সব বিড়বিড় করে বলছে। কথাগুলো একদম অস্পষ্ট, তবুও যতটুকু বোঝা যাচ্ছিল তা হলো, কাউকে এই বাসায় বাঁচতে দেব না, সবাইকে ধ্বংস করে দেব, আমি আসছি, আমাকে কেউ কিছু করতে পারবি না। কাকি এসে পরিস্থিতি সামাল দিতে প্রচন্ড জোরে আম্মুর উপরে চিৎকার করে ধমক দেয়। আম্মুর ফোন নিয়ে আমার এক পরিচিত নানাকে ফোন দেই। উনি এখন মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। ওনার নাম ছিল কারি সাহেব, উনি একজন কবিরাজ ছিলেন। আমি ফোন দিয়ে নানাকে সবকিছু বলার পর নানা আমাকে বলেন যে ফোনের স্পিকার অন করে আম্মুর কাছে নিয়ে যেতে। এরপর উনি ফোনের মধ্য থেকে কয়েকটা সূরা পড়ে তারপর আমাকে বললেন যে পানি নিয়ে আসতে। আমি পানি নিয়ে আসার পর উনি আরো কয়েকটি সূরা পড়ে বললেন যে সেই পানি আম্মুর উপর ছিটিয়ে দিতে। আমি নানার কথা মতো তা করার সঙ্গে সঙ্গেই আম্মু আচমকাই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। আমরা ধরাধরি করে আম্মুকে ঘরে নিয়ে আসি। জ্ঞান ফেরার পর আম্মু একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় কোনো ঘটনাই ওনার মনে ছিল না, এমনকি আমাকে যে গালিগালাজ করেছেন তাও মনে নেই। পরদিন স্কুল থেকে ফেরার পর জানতে পারি সেই নানা বাসায় এসেছিলেন এবং আম্মুর চিকিৎসা করেছেন। আম্মু যখন ঘরে ঘুমাচ্ছিল আমার খালাও এসেছিল। আমি খালাকে জিজ্ঞেস করলাম নানা ঠিক কি চিকিৎসা করেছেন। খালা জানায় যে নানা বাসার আঙিনায় ঢোকার সাথে সাথেই আম্মু ঘরের ভেতর থেকে অকথ্য ভাষায় নানাকে গালিগালাজ করছিল। এমনকি নানার বংশ ছিল নানা রকম গালিগালাজ সহ নানার পরিবারকে সম্পূর্ণ মেরে ফেলার হুমকিও দিচ্ছিল। নানা বেশ কয়েকটি সূরা পড়ে আম্মুর ওপর পানি ছিটিয়ে দিতে আম্মু শান্ত হয়ে যায়। তারপর জানায় যে আম্মুর ওপর একটি জিন আসর করেছে। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নানা আমাদের দুয়ারে একটি গণ্ডি কেটে তার মধ্যে পিঁড়ি পেতে আম্মুকে বসান এবং নিজে আরেকটি পিঁড়ি পেতে সম্মুখে বসেন। বেশ কয়েকটি সূরা পড়ার পর নানা আম্মুর ভেতরে থাকা জিনটিকে জিজ্ঞেস করেন সে কেন আম্মুকে এত কষ্ট দিচ্ছে। জিনটা প্রথমে কিছু বলতে চায় না, তাই নানা আরো কিছু সূরা পড়েন। বেশ কিছুক্ষণ পর শেষমেশ জিনটি বলতে বাধ্য হয় আমাদের পাশের মাঠ থেকে ও আম্মুর সাথে এসেছে, তবে তা সেদিন নয়, আরো 2 বছর আগে, মানে সম্ভবত 2013 সালের দিকে। একদিন সন্ধ্যাবেলা আম্মু মাঠের দিকে যাওয়ার সময় নাকি জিনটার চুলের উপরে পাড়া দিয়ে চলে যায়। আমাদের মাঠের কাছে একটা করঞ্জা গাছ আছে, জিনটি সেখানে শুয়েছিল। তখন আম্মুর চুলের ওপর পাড়া দিয়ে চলে যাওয়ার ফলে জিনটি খুবই রেগে যায় এবং সেদিন থেকেই আম্মুর ওপর ভর করে। নানার সবকিছু বোঝার পর জিনটিকে বলে আম্মুকে ছেড়ে চলে যেতে, কিন্তু প্রথমে জিনটি রাজি হয় না। পরে নানা আরো কিছু দোয়া পড়ে গণ্ডির মধ্যে একটা কাঁচি দিয়ে কোপের পর কোপ মারতে থাকেন। এর ফলে আম্মু নাকি প্রচন্ড চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে আম্মুর ভেতরে থাকা জিনটি চিৎকার করে নানাকে বলেন যে নানা যেন আর ওই কোপগুলো না মারে এবং তাকে একটি জুতো দিতে বলে। সেই জুতোটি মুখে নিয়ে এখান থেকে সে ছুটে বেরিয়ে যাবে এবং আখের গাছের কাছে গিয়ে জুতাটা পড়ে গেলেই বুঝতে হবে সে চলে গেছে। তাই হয়। একটি জুতো দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মু জুতোটি মুখে কামড়ে উন্মাদের মতো ছুটতে ছুটতে বের হয়ে যায় এবং আঁকের কাছে গিয়ে জুতোটি মুখ থেকে ফেলে অজ্ঞান হয়ে যায়। এই থেকে সূত্রপাত হলেও পরবর্তী 2 বছর আর তেমন কোনো কিছু ঘটেনি, কিন্তু এই 2 বছর পরে যে ঘটনা শুরু হয় সেটা অন্যরকম। সালটা 2017। আমি তখন ধামরাইয়ের একটি নামী স্কুলে পড়াশোনা করি। আমি হোস্টেলে থাকতাম, সেবার এসএসসি দেব। পড়াশোনার প্রচন্ড চাপ, একটু নিরিবিলি পরিবেশের প্রয়োজন ছিল, তাই আম্মুকে অনেক করে বলি আমার সাথে ঢাকায় চলে আসতে, অন্তত পরীক্ষা পর্যন্ত। আম্মু আব্বুকে জানায়, কিন্তু আব্বু প্রথমে রাজি ছিলেন না। পরে আমার জোরাজুরিতে শেষ পর্যন্ত এক প্রকার রাজি হন। এরপর আমরা ধামরাইতে একটি ফ্ল্যাট 3 মাসের জন্য ভাড়া নিই। প্রসঙ্গত এলাকার নামটি উল্লেখ না করলেও এই ধামরাইয়ের একটি পরিচিত আবাসন এলাকায়
2 BHK ফ্ল্যাট ছিল সেটা। ফ্ল্যাটে ঢোকার পর ডান দিকে একটি রুম, মাঝখানে লিভিং কাম কিচেন এবং তারপর আরেকটি রুম, সাথে অ্যাটাচ বাথরুম। এখানে বলে রাখি, ওই অ্যাটাচ বাথরুম সহ রুমটিতে আমি থাকলেও কখনোই বাথরুমটি ব্যবহার করতাম না। লিভিং রুমের কমন বাথরুমটাই ব্যবহার করতাম। আসলে বাথরুমটি ফ্ল্যাটের পেছনের দিকে থাকায়, অপর বিল্ডিং এর কাছে অবস্থান করায় অন্ধকারই থাকতো। কেমন একটা গা ছমছমে ভাব। আম্মুর হাতের মজার মজার সব খাবার আর পড়াশোনা, এই নিয়ে দিন কেটে যাচ্ছে। 8 দিনের মাথায় আব্বু ফোন দিয়ে জানায় বাড়িতে ভীষণ প্রয়োজন, আম্মুকে যেতে হবে। এদিকে আমার পরীক্ষাও এগিয়ে এসেছে, সুতরাং আমার পক্ষে যাওয়াটা অসম্ভব। তাই আম্মু ঠিক করে কয়েকদিনের জন্য উনি গ্রামের বাসায় যাবে। আমি আম্মুকে বলি, আম্মু সমস্যা নেই, তুমি বাসায় যাও, আমি থাকতে পারবো। ওপরে ফ্ল্যাটের চাচা চাচিরা তো আছেনই, এই কয়দিন কোনো সমস্যা হবে না। আম্মু সকালে চলে যায়। স্কুল পরীক্ষার জন্য বন্ধ ছিল, শুধুমাত্র সন্ধ্যায় কোচিং হতো। আম্মু চলে যাওয়ার পর আমি সকালে নাস্তা করে পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। ঘুম ভাঙতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এদিকে গোসলও করা হয়নি। তাড়াহুড়ো করে গোসল করতে যাই। সেদিন হঠাৎ কি মনে হলো জানি না, ঠিক করলাম রুমের সেই বাথরুমে গোসল করতে যাব। যেই ভাবা সেই কাজ। গোসল করার সময় মিনিট 5 পর হঠাৎই একটা উগ্র গন্ধ নাকে পাই। আপনি তো জানেন ভাইয়া, রক্তের একটা নিজস্ব গন্ধ আছে, তাও আবার যদি কোনো শুকনো পুরনো রক্ত হয়। ভেজা শরীরটা তখন আতঙ্কে প্রায় কাঠ হয়ে যায়। ভয়ের কালো ঘাম যেন গোসলের পানির সাথে মিলেমিশে একাকার। ভয়ে ভয়ে চোখ থেকে সাবানের ফেনাগুলো সরিয়ে এক পলক তাকাতেই শিউরে উঠি। বাথরুমের সমগ্র দেয়াল জুড়ে কালচে রঙের রক্ত ছিটিয়ে আছে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করি, আবারও ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখি কিছু নেই। ব্যাপারটা এরকম যে এক পলক চোখ ফেললেই দেখি রক্ত, আবার বন্ধ করলেই এক পলক চোখ খুললেই কিছুই নেই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। এই অস্বাভাবিক ব্যাপারটা ভাইয়া 2 বার মাত্র অনুভব করি, তারপর আর কিছুই দেখতে পাইনি। এরপর কোনো রকমে তাড়াতাড়ি গোসল সেরে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে আসি। বাইরে রাতের খাওয়া শেষ করে যখন বাসায় ফিরি তখন রাত 10:15 মতো বাজে। এসে বিছানা করে শুয়ে পড়ি। রাত তখন কয়টা বাজে আমি খেয়াল করিনি। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি তা ভয়ঙ্কর বাস্তব, আন্দাজ করতে পারছিলাম না। রুমটা অন্ধকার থাকলেও জানালা দিয়ে রাস্তার ল্যাম্প পোস্টের আলো স্বাভাবিকভাবে রুমের মধ্যে আসছিল। এমন সময় হঠাৎই সেই আলোর প্রতিফলনে একটা ছায়া দেখে চমকে উঠি। জানলার রেলিংয়ে গা ঘেঁষে একজন কুচকুচে কালো মানুষ বা ছায়ামূর্তি দাঁড়িয়ে। আমি আতঙ্কে চিৎকার করতে যাব, আর সেই ছায়ামূর্তিটি তখনই আমার বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে, জোরে গলা চেপে ধরে। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম না স্বপ্ন দেখছি নাকি বাস্তব। এইভাবে প্রায় 5-10 মিনিট চলার পর যখন মনে হচ্ছিল আমি বোধহয় আর বাঁচব না, এমন সময় হঠাৎই মনে হলো ধীরে ধীরে আমি শ্বাস নিতে পারছি। সঙ্গে সঙ্গে সজোরে ছায়ামূর্তিটিকে ধাক্কা দিয়ে চিৎকার করে বাসা থেকে বেরিয়ে আসি এবং ওপরে চাচিদের বাসায় চলে যাই। চাচিদের বাসায় গিয়ে সবকিছু খুলে বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরদিন সকালে জ্ঞান ফিরতে দেখি আম্মু চলে এসেছে। চাচি রাতে আম্মুকে ফোন দেয় এবং আম্মু তাড়াহুড়া করে সকালবেলায় চলে আসে। এটা ছিল আমার সাথে ঘটা প্রথম ইনসিডেন্টস। এরপর পরীক্ষা শুরু হয়। 3 দিন পরে আম্মু হঠাৎ করেই অসুস্থ অনুভব করেন। ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যান, পরীক্ষা করেন এবং জানতে পারেন আম্মুর টিউমার হয়েছে, শীঘ্রই অপারেশন করতে হবে। এটা ছিল ব্রেস্ট টিউমার। ডাক্তারের কথা মতো আম্মুর অপারেশন হয় এবং একটি বড় ধরনের অপারেশনই সেটা বলা যায়। এর মাঝে আমার পরীক্ষাও চলছিল। এদিকে আম্মুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসার পর আমার খালা ও নানি আসেন আম্মুর দেখাশোনা করার জন্য ও আমার দেখাশোনা করার জন্য। পরীক্ষা তখনও শেষ হয়নি। একদিন আমি সকালে একটু ওয়ার্কআউট করছিলাম। সেই সময় একটা ঘটনা ঘটে যায় যা তখন আমার মনে ছিল না। পরবর্তীতে খালামণির মুখ থেকে শুনি আমি নাকি ওয়ার্কআউট করতে করতে হঠাৎই বিভৎস ভঙ্গিতে চোখ উল্টে আয়নার দিকে তাকিয়েছিলাম এবং ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে গড়গড় করছিলাম, চিন্তা নাই, আর বেশি সময় লাগবে না, নৌকা পাড়ে ফিরে গেছে, খুব তাড়াতাড়ি রুবিকে নিয়ে যাব, ধীরে ধীরে ওকে শেষ করব, সময় গড়িয়ে এসেছে, আমি রুবিকে নিয়ে যেতে এসেছি, কেউ আমাকে আটকাতে পারবে না।
এখানে বলে রাখি, আমার আম্মুর নাম রুবি। সেই ঘটনার পর ধামরাইয়ে আমাদের এক আন্টির বাসায় জিনিসপত্র নিয়ে আমরা উঠে যাই এবং পরীক্ষা শেষে আমরা আবারও গ্রামে ফিরে যাই। বেশ কিছুদিন কেটে যায়। এদিকে ধীরে ধীরে আম্মুর আবারও পেইন শুরু হয়। আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার এক্সাম করে বলে যে আম্মুর ক্যান্সার ধরা পড়েছে। বলে কেমোথেরাপি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আম্মুর নাকি ফার্স্ট স্টেজ। এর মাঝে একটা বিষয় নিয়ে আমার নানি ভীষণ চিন্তায় ছিলেন। আসলে আমার ভেতর দিয়ে যে জিন বা অপশক্তিটি সেদিন ঢাকা ধামরায়ে যে কথাগুলো বলেছিল, তার ঠিক 1 মাস পরে আম্মুর ক্যান্সার ধরা পড়ে। এটা কোনো কাকতালীয় ঘটনা কি, নাকি এর মধ্যে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, তা জানতাম না তখন। যাই হোক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আম্মুর কেমোথেরাপি শুরু হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, সাধারণত কেমোথেরাপির ফলে রোগীর পরিস্থিতি ভালোর দিকে অগ্রসর হয়, কিন্তু এক্ষেত্রে প্রতিটা কেমোথেরাপির পর আম্মু আরও অবনতির দিকে এগিয়ে গিয়েছিল। 4 নম্বর কেমোথেরাপির পর আম্মুর চুলই ফেলে দিতে হলো এবং তখন থেকে আম্মু কেমন একটা পাগলের মতো আচরণ করতে থাকে। বাড়ির সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, এলোমেলো হয়ে থাকতো। নানি খুবই দুশ্চিন্তা করতেন আম্মুকে নিয়ে। উনি প্রথম থেকেই বলছিলেন কোনো কবিরাজ দেখাতে। তখন আমরা ব্যাপারটা গুরুত্ব দেইনি, কিন্তু এবারে নানির জোরাজুরিতে একটি কবিরাজের কাছে যাই। আমি ভেবেছিলাম কবিরাজ মানে জোব্বা পরা, একটু বয়স্ক কেউ হবে, লম্বা দাড়ি থাকবে। কিন্তু কোথায় কি, উনি একজন মধ্যবয়স্ক, ওই 30 কি 35 বছরের মতো হবে, একজন ভ্যান চালক, খুবই সাদামাটা। যাই হোক, আমি কবিরাজকে সমস্ত বিষয় খুলে বলি। কবিরাজ আমার কথাগুলো শুনে বলেন যে ঠিক আছে, উনি পরে যাবেন। এদিকে আম্মুর পরিস্থিতি খুবই খারাপ ছিল, তাই আমি কবিরাজকে ভীষণভাবে রিকোয়েস্ট করে বলি, আপনাকে এখনই যেতে হবে কবিরাজ মশাই। আম্মুর অবস্থা ভীষণ খারাপ, কোনো কারণ ছাড়াই অনবরত গালিগালাজ করছেন। কেমোথেরাপির পর ওনাকে পেইন কিলার দেওয়া হয়েছিল ডাক্তারের পরামর্শে, তারপরেও প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছেন। মানে খুবই অস্বাভাবিক একটা পরিস্থিতি, আপনাকে যেতেই হবে। কবিরাজ শেষমেশ বলেন ঠিক আছে। আমি বাইক নিয়ে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে কবিরাজকে বাইকে নিয়ে বাসায় ফিরে আসি। তখন 8টার মতো হবে। কবিরাজ গিয়ে আমাদের উঠোনের মাঝে বসলেন এবং আম্মুকে সামনে বসতে বললেন। আম্মু তখন স্বাভাবিক ছিল না। 1 প্যাকেট আগরবাতি, 2টো মোমবাতি, সরিষার তেল ও 4টি সিগারেট। আমি তৎক্ষণাৎ দৌড়ে পাশের বাজার থেকে সেগুলো নিয়ে আসি। কবিরাজের সাথে ওনার এক সহকারী এসেছিল। দেখলাম কবিরাজ তাকে 4টি সিগারেট সঙ্গে খেতে বললেন এবং চারপাশে আগরবাতি জ্বালিয়ে 2টো মোমবাতি আম্মুর সামনে জ্বালিয়ে বসিয়ে বেশ কিছু সূরা পড়েন। তারপর সরিষার তেলের ঢাকনা খুলে ফু দেন। এরপর একটি হাতকে চোঙার মতো করে মুঠো করে আম্মুর মাথার উপর বসিয়ে সূরা পড়তে থাকেন। পড়তে পড়তে ধীরে ধীরে ওই মুঠোর ফুটো দিয়ে তেল ঢালতে থাকেন। তেল ঢালার সাথে সাথেই আম্মু ভীষণভাবে চিৎকার করে ওঠেন। কবিরাজ আমাকে ইশারা করে বলেন আম্মুকে ধরে রাখতে। আমি কোনো রকমে আম্মুকে ধরে রেখেছিলাম। এক পর্যায়ে তেল ঢালা শেষ হওয়ায় আম্মু আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর কবিরাজ মশাই আমাদের দালানে গিয়ে একটা গোল বৃত্ত আঁকেন এবং আমাকে একটি কাঠি দিয়ে বলেন বেশ কয়েকটি নাম লিখতে সেই গণ্ডির ভেতরে। আমি ওনার কথা মতো তাই লিখি। এরপর উনি ওই গোলাকার গণ্ডির মধ্যে গিয়ে বসেন ও খাবারের মতোই হাত মেলে মাটিতে রাখেন। তারপর বেশ কয়েকটি সূরা পড়তে থাকেন। এর মাঝে একটা বিষয় লক্ষ্য করে আমি ভীষণভাবে চমকে যাই। হঠাৎই দেখি কবিরাজের হাত যেন ইচ্ছার বিরুদ্ধে কোনো এক অদৃশ্য শক্তির টানে ধীরে ধীরে তার নির্দিষ্ট জায়গা থেকে সরে একটি নামের কাছে গিয়ে থামল। কবিরাজ নামটি খুলে দেখে কিছুটা বিব্রত হয়ে যান এবং কেমন যেন নিজের ওপর ভরসা না করে পুনরায় সেই প্রক্রিয়াটি করেন। এবারেও হাত অদৃশ্য কোনো একটি শক্তির টানে সেই একই নামের ওপর গিয়ে থামে। নামটি ছিল রক্ষা কালী দেবীর। আমার জানা মতে ভাইয়া এটি হিন্দু সম্প্রদায়ের এক দেবীর নাম। যা হোক, কবিরাজ আম্মুকে বলেন আমাদের পরিবারের ওপরে ভয়ঙ্কর কালো জাদু হয়েছে এবং আপনার ওপর সরাসরি একটি হিন্দু সম্প্রদায়ের জিন চালনা করা হয়েছে। আপনাকে ও আপনার ছেলেকে সম্পূর্ণরূপে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। উপস্থিত সবাই ভীষণভাবে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আমরা কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই কবিরাজ আবারও একইভাবে সেই গণ্ডির মধ্যে হাত রেখে কিছু বিড়বিড় করে সূরা পড়ার পর আচমকায় আবারও সেই অদৃশ্য শক্তির টানে কবিরাজ নিজের থেকে উঠে সোজা বাসার ভেতরে চলে যেতে থাকেন। ব্যাপারটা এরকমই ছিল যে কেউ অদৃশ্য তারা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে।
কবিরাজ হাঁটতে হাঁটতে গিয়ে প্রথমে আমার বালিশ, তারপরে পরবর্তীতে আম্মুর ঘরের চৌকাঠের দিকে ইশারা করেন। আমরা সবাই ব্যাপারটা দেখতে থাকি। কবিরাজ জানায় কোন এক পদ্ধতির মাধ্যমে এই কালো জাদুটি করা হয়েছে, অর্থাৎ ওনার ভাষ্য মতে আমাদের বালিশের ভেতর এবং আম্মুর ঘরের দরজার চৌকাঠের ভেতর জিনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে তাবিজ রাখা হয়েছে। আমরা প্রথমে বিশ্বাস করি না ব্যাপারটা, তাই তৎক্ষণাৎ আমার বালিশটা ছিঁড়ে দেখি। বালিশ ছেঁড়ার পরে দৃশ্যটা আমরা কল্পনাও করতে পারিনি যে দৃশ্য দেখি সত্যি তার মধ্যে একটা তাবিজ রাখা ছিল। কবিরাজ সঙ্গে সঙ্গে ওটিকে বের করেন। তাবিজটি খোলার পরে দেখা যায় ওর ভেতরে ছোট্ট একটি কাগজ, তার মধ্যে কিছু লেখা ছিল। আমি দেখতে চাইলে কবিরাজ আমাকে বাধা দেন এবং সঙ্গে সঙ্গে ওটিকে মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলেন। এরপর হাতুড়ি বাটাল দিয়ে চৌকাঠ কাটতেই আশ্চর্যজনকভাবে তার ভেতর থেকে একটি সূক্ষ্ম তাবিজ পাওয়া যায়। মানে কি বলবো, কোনো মতে বিশ্বাস হচ্ছে কিনা জানি না, এটাও কি সম্ভব? একটা ঢালাই নিরেট কাঠের ভেতর থেকে কিছু কাটাছেঁড়া না করে কিভাবে তাবিজ ঢোকানো সম্ভব, তাও আজও আমার বোধগম্য হয়নি। সেই তাবিজটির মধ্যে একটি কাগজ মুড়ি দিয়ে রাখা ছিল, কিন্তু এবারে আমাদের পরিবারের সবার রিকোয়েস্টে কবিরাজ কাগজটি দেখান। কাগজটি খুবই অস্পষ্ট ঝাপসা ছিল, তার মধ্যে কিছু আরবি হরফে বা উর্দু হরফে লেখা ছিল, যা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। কাগজটিতে একটি পুতুলের ছবি আঁকানো ছিল, কিন্তু অস্বাভাবিকভাবে পুতুলটা অদ্ভুতভাবে আঁকা। পুতুলটার একটি হাত ছিল তার বুকের ওপরে, দেখতে বেশ বীভৎস লাগছিল। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এসব কি কবিরাজ মশাই? এই তাবিজটি আপনার আম্মুর ওপরে করা হয়েছে। খুবই নিকৃষ্টভাবে ধীরে ধীরে আপনার আম্মুকে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। একটি একটি করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে আপনার আম্মুর। তাহলে যে আম্মুর ক্যান্সার ধরা পড়েছে? কবিরাজ দৃঢ় গলায় জানায়, আম্মুর ক্যান্সার হয়নি। ক্যান্সার শুধুমাত্র বাহ্যিক অবস্থা, আমাদের সবাইকে বিভ্রান্ত করার জন্য। আদতে সেই নিকৃষ্ট জিন আম্মুর শরীরের ভেতরে ধীরে ধীরে একটি অঙ্গ নষ্ট করে চলেছে। আমরা অসহায় হয়ে পড়ি। আম্মু কান্নাকাটি করছিল। কেই জঘন্য কাজ করতে পারে? কে আমাদের শত্রু? জানতে চাই কে করেছে এই কাজ। কবিরাজ প্রথমে জানাতে চাননি, কিন্তু আমাদের অনুরোধে শেষমেশ জানাতে রাজি হন এবং পুনরায় একটি গোল গণ্ডি কেটে তার মধ্যে বসেন এবং বলেন, আপনাদের সন্দেহ হয় এরকম মানুষের নাম লিখে কাগজগুলোকে মুড়ে আমার সামনে রাখুন। সেই মতো আমরা কাগজে নাম লিখতে থাকি। আম্মু আমাকে নাম বলতে থাকেন, আমি লিখতে থাকি। কিছু মানুষকে আমি চিনতাম না, কিন্তু নাম না জানলেও চেহারায় চিনতাম। এইভাবে নিজেদের নাম সহ প্রায় 37টি নাম লিখে ওগুলো গোল গোল করে মুড়িয়ে গণ্ডির ভেতরে কবিরাজের সামনে রাখি। পুনরায় কবিরাজ একই পদ্ধতিতে কাগজগুলোর সামনে হাত রাখেন এবং এক পর্যায়ে একই রকম ভাবে অদৃশ্য শক্তি তার হাত শূন্যে নিয়ে গিয়ে একটি কাগজের ওপরে রাখে। আমাদের সন্দেহ ছিল সেই নামের ওপরে, তবে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য আবারও কাগজগুলো মুড়ে এলোমেলো করে কবিরাজের সামনে রাখি এবং এবারেও একই পদ্ধতিতে কবিরাজ পুনরায় সেই একই কাগজটি বের করে নিয়ে আসেন। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, ভেবেছিলাম হয়তো এগুলো কোনো ফেক কিছু, কিন্তু যেভাবে কাঠের ভেতর থেকে তাবিজ বের করেছিলেন তিনি, সেটি দেখার পর এসব অবিশ্বাস্য লাগলেও ছিল ভয়ঙ্কর বাস্তব। কাগজে যে নামটি লেখা ছিল সেটা আমার বলতে দ্বিধা নেই, কারণ মানুষের জানা দরকার পরিচিত মুখের আড়ালে মানুষ কতটা নির্মম হতে পারে। কাগজটিতে যে নাম লেখা ছিল সেটার নাম ইয়াসমিন, আমার মেজ কাকির নাম। ঘটনার শুরুতে যে কাকির কথা বলেছিলাম উনি না, ইনি আমার মেজ কাকি। ইনারা শহরে থাকেন। ছোট থেকে দেখেছি মেজ কাকার সঙ্গে আমার আব্বুর প্রায় ঝগড়া লেগে থাকতো। আমার আম্মুর সঙ্গে কাকিরও ঝগড়া লাগতো। আমাদের উন্নতি ভালো কোনো কিছু সহ্য করতে পারতো না তারা। মূলত ব্ল্যাক ম্যাজিকটা করেছিল এই ঘটনার পর থেকে। একবার আব্বু একটি 30 লক্ষ টাকা দামের জমি কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মতো কেনার বায়না করে আসেন এবং তারপরে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয় আমাদের ওপরে, যা আমরা পরবর্তীতে জানতে পারি। কিন্তু এটাও জানতে পারি কাকি নাকি আমাদের ওপর কালোজাদু করার জন্য প্রায় 2 লক্ষ টাকা খরচ করেছিলেন। এসব আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ একজন নিকৃষ্ট মানুষ যেভাবে কালোজাদু করে, একজন মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, তার পক্ষে সবই সম্ভব। এখন যদি উনি কোনো প্রকারে আমার ওপরে আবারও কালজাদু করতে চান, করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, উনি রক্ষা করবেন। আর ভাইয়া, কালো জাদু তো কোনো আইনের আওতায় আসে না, তাই আমরা জেনেও কিছু করতে পারি না। ওনাদের জাহান্নামেও জায়গা হবে না। যাই হোক, এভাবে বেশ কেটে যাচ্ছিল দিন। আমরা তবুও কেমোথেরাপি বন্ধ করিনি। থেরাপি অনবরত চলতে থাকে। মনের মধ্যে একটা আশা ছিল, ডাক্তার যদিও বলেই দিয়েছিলেন যে লাস্ট স্টেজ,
কিছু করা যাবে না। একটা কথা বলতে ভুলে গেছি, সেদিন কবিরাজ আম্মুর চিকিৎসা করে চলে যাওয়ার পর আমি নানিকে তার বাসায় দিয়ে আসতে যাই। ফিরে এসে দেখি আম্মু কান্নাকাটি করছে। জানতে চাইলে জানায় উনি মনের শান্তির জন্য দোয়া পড়তে যাবেন। এমন সময় আচমকা এসে কাকি আম্মুকে ফোন দিয়ে বলেন, কিরে, জেনে গেছিস তাই না? এখন দোয়া নামাজ পড়ে কি হবে? তুই তোর বেশি দিন বাঁচবি না, তোর সময় ঘনিয়ে এসেছে। আম্মু ভীষণভাবে কান্নাকাটি করে ফোন রেখে দেয়। আশ্চর্যজনক ব্যাপার হলো, কাকি কি করে জানলো আম্মু দোয়া পড়ছে? এখানে কবিরাজ এসে আম্মুর চিকিৎসা করে গেছে? জানি না। যদিও ডাক্তারের কথা অনুযায়ী আর মাত্র 3 মাস সময় ছিল আমাদের হাতে, তবুও মন মানতেই চাইছিল না। ছোট থেকে আম্মু আমাকে ভীষণ আদর করত। এবারে নানি আবারও আম্মুকে একটি বড় কবিরাজের কাছে নিয়ে যায়। আসলে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না এই পরিস্থিতি। কোনোভাবেই মন চাইছিল না যে আম্মুর ক্যান্সার হয়েছে এটা মেনে নিতে। নানি ও আম্মু আমাকে যাওয়ার পর ফোন দিয়ে জানান ওনারা সেই রাতে সেখানেই থাকবেন, পরের দিন আমাকে যেতে হবে। পরদিন সকালে যাওয়ার পর কবিরাজ আমাকে বলেন, এখন বাজারে যাও, সেখান থেকে একটি চালন, একটি মাটির হাঁড়ি, একটি নতুন গামছা ও একটি কাঁচি নিয়ে আসবে। তবে মনে রেখো, খবরদার হাঁড়ি যেন কোনোভাবে না ভাঙে। আমি কবিরাজের কথা মতো তার বাসা থেকে 1 কিলোমিটার দূরে একটি বাজারে যাই এবং সেখানে সমস্ত জিনিস কিনে ধীরে সুস্থে আস্তে আস্তে নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখি অস্বাভাবিকভাবে হাঁড়ির মধ্যে একটি ছোট্ট ফুটো। কবিরাজ সে ফুটো দেখে অনেক বকাবকি করেন এবং বলেন, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, তুমি হাঁড়িটি ভেঙে নিয়ে এলে। কিন্তু এটি কিভাবে সম্ভব? আমি খুবই যত্নে হাঁড়িটি নিয়ে এসেছিলাম। কবিরাজ বলেন, যাই হোক, আর এই জায়গা থেকে হাঁড়ি কেনা যাবে না। তুমি কসুরিয়া যাও, সেখানে আজকে হাট, ওখান থেকে একটি হাঁড়ি কিনে নিয়ে এসো, তবে 1 ঘন্টার মধ্যে আনতে হবে। আমি ঝড়ের গতিতে কসুরিয়া হাটে যাই এবং নির্বিঘ্নে হাঁড়িটা নিয়ে আসি। হাঁড়ি নিয়ে আসার পর কবিরাজ তার কাজ শুরু করেন। প্রথমে আম্মুর যে ছোট ছোট চুল হয়েছিল সেগুলোকে পুনরায় ফেলে দিতে বলেন। এরপর সেখানে বিডের পাশে একটি গাব গাছের নিচে আম্মুকে বসিয়ে মাথার উপরে চালন রেখে তার উপরে গামছা দিয়ে পাতিল থেকে ধীরে ধীরে পানি ঢালা শুরু করেন। এটাকে গ্রামের ভাষায় ধারান বলে। ধারান দেওয়ার কারণে আম্মুর ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল। আসলে কেমোথেরাপির পর থেকে আম্মুর মাথায় জল একেবারেই তিনি সহ্য করতে পারতেন না। যাই হোক, শ্বাসকষ্ট হওয়ার জন্য আম্মুকে আবারও ধরে নিয়ে কবিরাজের বৈঠকখানায় বিশ্রামের জন্য শুইয়ে দেয়া হয়। এরপর আমি নানির কাছে জানতে চাই গতরাতে কবিরাজ কি করেছিল। নানি আমাকে জানায়, গতরাতে কবিরাজ তোর আম্মুকে একটা আসন পেতে বসিয়ে গণ্ডি কেটে তার মাঝে হাদিয়া রাখতে বলে জিনদের জন্য। সেই মতো আমি 101 টাকা রাখার পর কবিরাজ কিছু সূরা পড়তে থাকেন এবং মাঝে মাঝে তোর আম্মুর নাম নিতে থাকেন। একটা সময় তোর আম্মু মাটিতে লুটিয়ে পড়ে এবং কয়েক মুহূর্ত পর আচমকায় উঠে বসে এবং বিভৎস কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমাকে কেন ডেকেছিস? বিরক্ত করছিস কেন? তুই জানিস না নৌকা তীরে ফিরে গেছে, নৌকাতে এখন ডুবে যাচ্ছে, আর কিচ্ছু করার নেই। কবিরাজ আরো কিছু সূরা পড়ে জিজ্ঞেস করেন, তোকে কিভাবে এখানে পাঠানো হয়েছে আর কি শেষ হয়ে গেছে? তখন ভেতরে থাকা সেই জিনটি বলে, জানের বদলে জান যে পাঠিয়েছে সে একটি শিশুর জান বলি দিয়ে তার রক্ত আমাকে নৈবেদ্য দিয়েছে, এর জান নিতে বলেছে, আমার কিছু করার নেই, নাও ডুবে গেছে। কথাগুলো শুনে আমি ভেঙে পড়ি এবং সেই জিনকে অনুরোধ করি, দোহাই তোমাদের, আমার মেয়েকে ছেড়ে দাও। কর্কশ কণ্ঠে আবারও সে বলে ওঠে, তুই জানিস না জিনেরা কথা দিলে কথার খেলাপ করে না? নৌকা তীরে ডুবে গেছে, একে আর বাঁচাতে পারবি না, এখন যা যা, আমাকে বিরক্ত করিস না। এই বলে সে থামে। কথাগুলো শুনে আমি ভীষণভাবে ভেঙে পড়ি। এরপর আমি সেখান থেকে চলে আসি। সেদিনের পর আম্মু আমার খালার বাসায় ছিল। প্রায় 3 থেকে 3.5 মাস কেটে যায়। একদিন খালা ফোন করে বলে ওনার বাসায় যেতে। আম্মুর শরীর ভীষণ খারাপ। সেই শুনে আমি আব্বু তাড়াতাড়ি সেখানে যাই। সেখানে পৌঁছে দেখি সব শেষ, আম্মু আর নেই। আমরা ভীষণভাবে ভেঙে পড়ি, সব শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা আম্মুকে আমাদের বাসায় নিয়ে আসি এবং নিয়ম আচার পালন করে জানাজা করাই। আম্মুকে কবর দিতে নিয়ে গিয়ে প্রথম একটি কবর খোলার সাথে সাথে দেখা যায় অন্য আরেকটি কবর বেরিয়ে পড়েছে। পুনরায় আরেকটি স্থান নির্ধারিত করে কবর খুঁড়ে আম্মুকে কবরস্থ করা হয়। এই সমস্ত করে উঠতে উঠতে প্রায় রাত 12টার মতো বেজে যায়। তারপর আমরা সবাই বাসায় ফিরি।
এরপর 7 দিন কেটে যায়। আমি মন মরা হয়ে কবর জিয়ারত করতে কবরের স্থানে গিয়েছিলাম। এমন সময় বড় রাস্তার পাশের মোড়ে আচমকাই আসমা পাগল আমার রাস্তা ঘিরে দাঁড়ায়। এখানে বলে রাখি, আসমা আমাদেরই বয়সী। পাগল ঠিক বলা চলে না, তবে অনেকেই বলে ওর নাকি মাথার ঠিক নেই, ওর সাথে নাকি 3টে জিন আছে। একটা সময় আমার ক্লাসমেট ছিল। যাই হোক, আসমা রাস্তা আটকে হঠাৎই বলে, কি সাজ্জাদ, আম্মুর কাছে যাস? তোর আম্মু ভীষণ কষ্টে আছে সাজ্জাদ, তাকে বাঁচা। তোর আম্মু মরে নাই, তাই কবর থেকে তোলার ব্যবস্থা কর, তার এখনো মেয়াদ ফুরায়নি। কি বলবো ভাইয়া, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কি সব বলছে এই পাগল! আর যদি পাগলই বা হবে, তাহলে ও জানলো কি করে আমি আম্মুর কবরের দিকে যাচ্ছিলাম? কিছুই বুঝতে পারছিলাম না। মনকে শান্ত করে বললাম, হয়তো পাগলের পাগলামি, তাই গুরুত্ব না দিয়ে চলে যাব। এমন সময় আসমা আবারও বলে ওঠে, চলে যাচ্ছিস কেন? হায় আমার পিছু পিছু। ছোটবেলায় আসমার আম্মু আমাদের কোরআন শরীফ পড়াতেন, আর আসমা ও আমি পরিচিত, তাই কিছু না ভেবে একটা ঘোরের মধ্যে ওর পেছন পেছন চলে যাই। ওর বাসায় যাওয়ার পর আসমা আমার হাত ধরে বলল, তোর মা তো মরে নাই, তোর মাকে বান মারা হয়েছিল, মেয়াদি কুফরি, যার মেয়াদ এখনো ফুরায়নি। তোর মা এখনো 2 মাস 11 দিন বাঁচবে। আমাকে স্বপ্নে এসে বলে গেছে যে সাজ্জাদকে বল আমাকে কবর থেকে তুলতে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি চমকে যাই। বান মারা হয়েছে মানে? আমি আসমার কথাগুলো শুনে কেঁদেই ফেলি। কি বলছিস এসব? আসমা বলে, জানি তোর আমার কথা বিশ্বাস হবে না, তুই তোর মায়ের কবরের কাছে যাচ্ছিস, গিয়ে দেখতে পাবি তোর মায়ের কবরের ওপরে একটি জবা ফুল রাখা আছে। আমি আজ সকালে সেই ফুলটা রেখে এসেছি। সেই ফুল 2 মাস 11 দিন তাজা থাকবে। তার মাঝে তুই তোর আম্মুকে যদি তুলতে পারিস কবর থেকে, তাহলে সে বেঁচে যাবে। এখন যা। আমি রীতিমতো হতবাক হয়ে যাই। কি বলছে ও এসব? বিশ্বাস হচ্ছিল না। এখানে বলে রাখি, পরবর্তীতে আমি এক হুজুরের কাছ থেকে জানতে পেরেছিলাম এই মেয়াদি কুফরি কি। আসলে মেয়াদি কুফরি হুজুরের বলা অনুযায়ী মানুষকে একদম নিস্তেজ, প্রায় মৃত মানুষের মতো করে ফেলে, যাতে সাধারণত মানুষ ভেবে নেয় যে সেই মানুষটি মারা গেছে, অথচ তার মেয়াদ বাধা থাকে। সেই মেয়াদ পর্যন্ত ভেতরে সূক্ষ্ম শরীরে মানুষটি জীবিত থাকে, কিন্তু মানুষ ভুল করে তাকে কবরে দিয়ে দেয়। ফলে নির্দিষ্ট মেয়াদের পর সূক্ষ্ম শরীর থেকে মানুষটি মারা যায়। যাই হোক, পুনরায় ঘটনায় চলে আসি। প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না। ধীরে ধীরে কবরস্থানে গিয়ে দেখি সত্যিই আম্মু কবরের মাথায় একটি জবা ফুল রাখা আছে। এখন আর কি ব্যাখ্যা দিব এটার ভাইয়া? আমি খুবই অবাক হয়ে যাই। ব্যাপারটা দেখে বাসায় চলে আসি এবং আব্বুকে জানাই। আব্বুও প্রথমে বিশ্বাস করছিলেন না, কিন্তু পরে উনি জবা ফুলটি সেখানেই আছে দেখতে পেয়ে বিশ্বাস করেন। আব্বুকে সাথে নিয়ে আমরা পাশের মাদ্রাসার হুজুরের কাছে যাই। হুজুরের সাথে কথা বলি, কিন্তু হুজুর বলেন, একটা পাগলের উপরে ভরসা করে একটা মুর্দা তোলা ঠিক হবে না। জানাজার পর কোনো মানুষই জিন্দা থাকতে পারে না। আপনারা যদি কবর থেকে মুর্দা তোলেন, তাহলে তার খুব কষ্ট হবে। এটা নাজায়েজ, এটা করেন না। এরপরে ভাইয়া আমরা কোনোভাবে চেষ্টা করি কবর থেকে আম্মুকে তোলার। এর মাঝে বেশ কয়েকবার পাগলিটির কাছে গিয়েছিলাম এবং সে প্রায়ই আমাকে নানান কথা বলতো। সাজ্জাদ, ওর আম্মু আমাকে বলেছে ওর ভীষণ কষ্ট হচ্ছে, ওখান থেকে তোল, তাড়াতাড়ি দিন ফুরিয়ে আসছে, সব শেষ হয়ে যাবে মেয়াদ যদি শেষ হয়ে যায়। কিন্তু আমি কোনোভাবেই কিছু করতে পারছিলাম না। তাই আমাকেও একটা সময়ের পর পাগল ভাবা শুরু করেছিল সবাই। এদিকে আশ্চর্যজনকভাবে আমি যে কবারই আম্মুর কবরের কাছে যাই, সেই জবা ফুলটি একই তরতাজা দেখি। এর কি ব্যাখ্যা জানা নেই। কেউ প্রতিদিন ওখানে তাজা ফুল রেখে যায়, নাকি ওটা সেই জবা ফুল, তা আজও জানি না। এভাবে ধীরে ধীরে আসমার কথা অনুযায়ী প্রায় 2.5 মাস কেটে যায়। কোনোভাবে আমরা আম্মুকে কবর থেকে তুলতে পারিনি। একদিন আবারও বড় পাড়ার মোড় দিয়ে যাওয়ার সময় আসমা আমাকে ডেকে করুণ কণ্ঠে বলে, সাজ্জাদ, তুই তো তোর আম্মুকে বাঁচাতে পারলি না। তোর আম্মুর মেয়াদ শেষ হয়ে গেছে। তোর আম্মু এবার সত্যিই মরে গেছে। কবরে গিয়ে দেখিস জবা ফুলটা শুকিয়ে গেছে। আমি টুকরে কেঁদে উঠি। আসমার কথা মতো কবরে গিয়ে দেখি সত্যি জবা ফুলটি শুকিয়ে গেছে। এর ব্যাখ্যা কারো কাছে নেই। যদি থাকে দয়া করে আমাকে জানাবেন। আজ এত বছর পর ঘটনাটি আমি শেয়ার করলাম। এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অভিমত। আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং সকল শ্রোতারা আল্লাহর রহমতে ভালো আছেন।
এটা আমার প্রথম ঘটনা শেয়ার করব কি করব না চিন্তায় ছিলাম। আজ ভাবলাম ঘটনাটা সকলের সাথে শেয়ার করে যাই। আমার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কোনো একটা গ্রামে। কোনো একটা কারণবশত গ্রামের নামটি বলতে পারছি না। আমি ঢাকা থেকে অনেক দূরে নোয়াখালীতে থাকি, তাই স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব না। ঘটনাটা আপনার কণ্ঠে খুব ভালো লাগবে সকল শ্রোতাদের। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে সকল শ্রোতাদের সাথে শেয়ার করার অনুরোধ করব। আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না। SA কলেজের অনার্স 2য় বর্ষের একজন ছাত্র আমি। আমার বয়স যখন 8 বছর, 2008 সাল, তখন ঘটনার সূত্রপাত। ঘটনাটি ঘটে আমার এক মামার সাথে। মামার নাম হলো রফিক। মামা আমার থেকে 3 বছরের বড়। আজ মামা ওই ঘটনার কারণে বেঁচে নেই। তার মৃত্যুর জন্য তার মা বাবা এখনো নিজেকে দায়ী মনে করেন। বলে রাখা ভালো রাসেল ভাই, আমার নানা বাড়ি আমাদের পাশের গ্রামেই ছিল। আমি ছোটবেলায় বেশিরভাগ সময় নানা বাড়িতে থাকতাম। ওই দিনও আমি নানার বাড়িতে ছিলাম। যেখানে ঘটনাটা ঘটে আমার নানার বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটা রাস্তা। কয়েকটি হিন্দু বাড়ি আছে সেখানে। ওই এলাকার নাম হলো চালপাড়া, নোয়াখালীর ভাষায় যাকে বলা হয় চালহারা। বলে রাখা ভালো, ওই জায়গায় যে হিন্দু বাড়িগুলো আছে তা একটা অপরটার থেকে বেশ দূরে দূরে। ঘটনাটি ঘটে সেদিন এক হিন্দু লোক মারা যান। ওনাকে ওই দিন সন্ধ্যায় শ্মশানে নিয়ে যাওয়া হয় লাশ পোড়ানোর জন্য। শ্মশানটি ছিল একটি হিন্দু বাড়ির থেকে দূরে। মাটির রাস্তার দুপাশে বড় বড় ঘাস, ঘাসের পাশে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে বড় বড় তাল গাছ। যেখানে মানুষ পোড়ানো হয় তার ঠিক পাশেই একটা বড় গাছ আছে। কোনো বাড়িঘর নেই। কোনো হিন্দু মানুষের মৃত্যু ছাড়া ওইদিকে কেউ যায় না। এখনো দিনের বেলা ওই জায়গাতে যেতে মানুষ ভয় পায়। রফিক আমার বড় চাচাতো ভাইরা ওই এলাকায় মারা গেছে। লোকের মুখে শুনতে পেয়ে চিন্তা করলাম, কখনো হিন্দুদের লাশ পোড়ানো দেখিনি, তাই তারা লাশ পোড়ায় কিভাবে দেখতে যায়। যেই চিন্তা সেই কাজ। যাওয়ার প্রস্তুতি নেই। রফিক মামা শুনতে পায় তাদের সাথে যাওয়ার জন্য কান্না করতে থাকে। তারা প্রথমে না করলেও রফিক বাবার কান্না দেখে এক পর্যায়ে তারা তাকে নিয়ে যায়। ওখানে গিয়ে দেখে যে হিন্দুদের লাশের আগুন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামার সামনে তারা লাশে আগুন দেয়। কিছুক্ষণ পর লাশটি উঠে বসে। যার নাক দিয়ে রক্ত পড়ছিল, হিন্দুরা লাশটিকে লাকড়ি দিয়ে আবারও শুইয়ে দেয়। এটা হয় কারণ মানুষকে পোড়ানোর সময় মানুষের হাড় শক্ত হয়ে যায় এবং রফিক মামা এটা দেখে অজ্ঞান হয়ে যায়। অচেতন অবস্থায় রফিক মামাকে বাড়িতে নিয়ে আসা হয়। এটা দেখে রফিক মামার মা চিৎকার করে ওঠে। আমরা সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার তাকে চেক আপ করে। তারপর সকালে তার জ্ঞান ফেরে। আমরা এবং সবাই রফিক মামার চাচাতো ভাইদের থেকে ঘটনাটি শুনতে পাই। এরপর সবাই ওখানে যাওয়ার জন্য তাকে বকাঝকা করতে থাকে। ঘটনাটা এখানে শেষ হলে পারত। তারপর থেকে রফিক মামার একটা রোগ দেখা যায়, তাকে বলে মৃগী রোগ। এ রোগে নাকি মানুষের হঠাৎ করে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। উদাহরণ, মানুষ হাঁটতে আছে, সামনে কি পুকুরে কি নাকি রাস্তায়, দেয়াল নাকি কোনো কিছু সামনে বাধা আছে, কোনোটা খেয়াল করে না। এই রোগের জন্য রফিক মামাকে অনেক ডাক্তার দেখানো হয়। রোগটির কোনো সুরাহা হয় না। বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর বলে রফিক মামা যে ভয় পেয়েছিলেন ওই সময় তাকে একটা খারাপ জিন আসর করেছে। এই জিনটা খুবই শক্তিশালী, তিনি এর কিছুই করতে পারবেন না। রফিক মামার মা হুজুরের কথায় বিশ্বাস করেন না। এভাবেই কেটে যায় 3 থেকে 4 বছর। রফিক মামার রোগটা আরো বেড়ে যায়। বলে রাখা ভালো, রফিক মামার একজন ফুপু ঢাকার গুলিস্তান এলাকায় থাকতো। 2012-13 সালের দিকে রফিক মামা তার মায়ের সাথে ঢাকায় তার ফুপুর বাসায় বেড়াতে যায় এবং ওখানে তার ফুপুর কাছে শুনতে পায় গুলিস্তানের কোনো একটা জায়গায় এক তান্ত্রিক চিকিৎসা করে। রফিক মামাকে ওখানে নিয়ে যাওয়া হয়। তান্ত্রিক মামাকে দেখে বললেন তিনি এর চিকিৎসা করতে পারবেন, 20,000 টাকা লাগবে। 2012-13 সালে 20,000 টাকা কম ছিল না। কিন্তু বলে রাখা ভালো, রফিক মামার বাবা ছিলেন একজন কৃষক, তারা ছিলেন নিম্নবিত্ত। এত টাকা দেখে তারা চিকিৎসা করাবেন না বলে চলে আসতে যাবে, তখন তান্ত্রিক বলে ওঠে এই জিনটা খুবই খারাপ জিন, রফিক মামাকে নাকি নিয়ে যাবে। 18 থেকে 22 বছরের মধ্যে রফিক মামার মা চিন্তা করে তান্ত্রিক মনে হয় টাকার জন্য বানিয়ে বানিয়ে বলছে। এই কারণেই তারা চিকিৎসা না করিয়ে চলে আসে। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। এবং যে ভয় ছিল সেটাই হলো, মামা মারা যায় তখন ক্লাস 10-এ তার টেস্ট পরীক্ষা চলছিল। সালটা ছিল 2018। রফিক মামার বয়স তখন 19 বছর। আমার পরীক্ষা ছিল সকাল 9টা থেকে। তাড়াতাড়ি খাবার খেয়ে স্কুলে চলে যাই। যথারীতি পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার 2 ঘন্টা যেতে না যেতেই আমার আম্মু আমার স্কুলে হাজির।
আমি স্কুলে আম্মুকে দেখতে পেয়ে অবাক হয়ে যাই। আম্মু এসে বলে, তো রফিক মামা মারা গেছে। এখানে বলে রাখা ভালো, নানা বাড়ির পাশের বাড়িতে একজনের নামও রফিক। আমি ভাবলাম সেই রফিক মামাই হয়তো মারা গেছে, কিন্তু আমার মা আমাকে শুধরে দিলেন। তিনি বললেন যে আরে না, তোর রফিক মামাই মারা গেছে। স্যারকে খাতা দিয়ে নানা বাড়িতে চলে আসলাম। আমাকে লাশের চেহারা দেখতে বারণ করলেও আমি লাশের চেহারা দেখি, এবং মামার নাক দিয়ে তখন রক্ত পড়ছিল। রফিক মামাকে কবর দিয়ে আমরা বাসায় চলে আসি। আমার পরীক্ষা শেষ হলে আমি নানা বাড়িতে যাই এবং রফিক মামার মায়ের কাছ থেকে মামার মৃত্যুর ঘটনা শুনি। এখানে বলে রাখা ভালো, রফিক মামার 4 ভাই বোন। মামার সেজ এবং বড় ভাই, তারা যেভাবেই হোক বিদেশে পাঠায় এবং মোটামুটি সচ্ছল পরিবার তারা, এবং নতুন ঘর হয়েছে তখন। তিনি বলেন ওই দিন সন্ধ্যা থেকে শরীরটা তার ভালো লাগছিল না, তাই তিনি তাড়াতাড়ি শুয়ে পড়েন। রফিক মামা প্রতিদিনের মতো বাজার থেকে আসে রাত 8টা বাজে। এখানে বলে রাখা ভালো, মামা বাজারে ফার্নিচারের দোকানে কাজ শিখত। খুব সাহসী ছিল সে, মাছ ধরার নেশাও ছিল, তাই প্রতিদিন কোচ বা ট্যাঁটা নিয়ে মাছ ধরতে বেরিয়ে যেত অনেক রাত পর্যন্ত। মাছ ধরে তারপরে ঘরে ফিরত। ওই দিন রফিক মামা বাজার থেকে এসে মাকে ভাত দিতে বলেন এবং তার মা তাকে বলেন তুই খেয়ে নে। মামা নিজে খেয়ে প্রতিদিনের মতো কোচ আর ট্যাঁটা নিয়ে মাছ ধরতে বেরিয়ে চলে যায়। 12টার দিকে অনেক মাছ নিয়ে ঘরে এসে মাকে ডাকতে থাকে। মাকে ফ্রিজে রাখতে বলে মাছগুলো। রফিক মামা মাছগুলো রেখে টয়লেটে যায়। টয়লেট কিন্তু বাসা থেকে একটু বেশি দূরে ছিল এবং সেখানে যায়। রফিক মামার মা যখন ফজরের নামাজ পড়তে ওঠে দেখে মামা ঘরে নেই। তিনি মনে করেন রফিক মামা মনে হয় টয়লেটে, তাই তিনি উজু করে ফজরের নামাজ পড়ে মামার ঘরে আসেন। তিনি খুঁজতে বের হন, তার ছেলেকে না পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকেন। উল্লেখ করে রাখা ভালো যে বাড়ি থেকে 100 মিটার সামনে দোকান, সেই দোকানের দিকে যেতে লাগলেন তিনি। রাস্তার পাশে খাদের মতন একটা জায়গায় একটা বড় পুতুল পড়ে আছে, হালকা অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না। তিনি ওটার দিকে খেয়াল না করে দোকানে গিয়ে দেখেন দোকান তখনও খোলেনি। মসজিদ থেকে তখন কতগুলো লোক আসছিল, তাদেরকে তিনি জিজ্ঞেস করেন, তারাও কিছু বলতে পারে না। হঠাৎ তার মনে হলো ওই পুতুলটার কথা। তিনি তাড়াতাড়ি গিয়ে যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। একটু আলো হয়েছে, রফিক মামার মা দেখেন তার ছেলের পা দুটো পড়ে মাথা গর্তের মধ্যে ঢুকানো। তিনি এটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যান এবং তার জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি খাটের ওপরে তার ছেলের নিথর দেহটা মাটিতে শোয়ানো। এখনো পর্যন্ত রফিক মামার মৃত্যুটা একটা রহস্য। এখনো জানি না মামা গর্তের কাছে কেন গেল। টয়লেট গর্তের বিপরীত দিকে ছিল। আমি খুবই দুঃখিত কথাগুলো গুছিয়ে না লিখতে পারার জন্য। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। একটা রহস্যময় ঘটনা তিনি জানিয়েছেন, যদিও লেখাটার মধ্যে একটু ঝামেলা ছিল বলে আমার পড়তে একটু অসুবিধা হয়েছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আপনারা নিশ্চয়ই ঘটনাটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সেই ঘটনাটি শোনার জন্য। আমাদের আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। একটি পরিবারকে দেখিয়েছে কুদ্দুস মিয়া। এই কুদ্দুস মিয়ার ছেলে ছিল, এক ছেলে। এই ছেলে আবার বিয়ে করার পর বিদেশ চলে যায়। তারপর মনে করেন ওই মহিলাটি, যে কুদ্দুস মিয়ার পুতের বউ, সে তাকে অনেক জ্বালাতন করে। কুদ্দুস মিয়াকে সম্পদের যন্ত্রণা, হ্যাঁ, তার ছেলে যে টাকা পাঠায় তাকে মানে ওষুধের টাকা দেওয়া হয় না, এসব যন্ত্রণা রাসেল ভাই। তারপরে একদিন কি তা হলো, হঠাৎ করে সে মারা যায়। ওই বউ তো সকালবেলা, রাত্রে আসে সেরে কিসের জন্য জানে এসে ডাক দেয়। ডাক দেওয়ার পর রাসেল ভাই সে আর হুড় দেয় না, মানে কুদ্দুস মিয়া হুড় দেয় না। পরে দেখেন, লারা দিয়ে দেখেন কুদ্দুস মিয়া কি মারা গেছেন। এখন তো সে বলবো যে তার কুদ্দুস মিয়া ছেলে বলবো যে তুমি আমার আব্বাকে ওষুধের টাকা দাওনি তাই মারা গিয়েছে, অনেকেই তাকে দোষারোপ করবে। তাই কি করলো, একটি লোক ভাড়া করে এনে তাকে অনেক টাকার প্রলোভন দেখিয়ে তাকে একটি কথা বলে যে আমার শ্বশুর তো মারা গিয়েছে, এখন শ্বশুর মারা গেছে, এখন যদি পরিবারের তারা অথবা এলাকাবাসী যদি বলে আমাকে তোমার শ্বশুর কিভাবে মারা গেল, এখন যদি তারা দেখে
রোগ হয়ে মারা গিয়েছে, তাহলে তো আমাকে অনেক অসম্মান করা হবে, আমার মান ইজ্জত চলে যাবে। তাই তোমাকে নিয়ে আসলাম, আমি আমার শ্বশুরকে কি পানিতে ফেলে দেব। তো রাসেল ভাই, আমি বলে গিয়েছি বাড়িটার বর্ণনা দেই। বাড়িটার বর্ণনা হচ্ছে গিয়ে পশ্চিম পাশে রয়েছে একটি হ্যাঁ এতিমখানা, হাফিজা মাদ্রাসা। তারপরে দক্ষিণ দিকে রয়েছে আপনার একটি ব্যাংক, এশিয়া ব্যাংক। তারপরে পূর্ব দিকে রয়েছে অনেকগুলা পুকুর। তারপর রয়েছে একটি খাল, যাকে এই ভাষায় বলে কি গাং বা খাল, যে যেটা বলে। তো রাসেল ভাই, এই বাড়িটির দক্ষিণ পাশে ছিল ব্যাংক, ব্যাংকের সাথে ছিল বিশাল বড় মানে বার্জার। বেশিরভাগ বার্জারে এখানে অন্ধকার, আপনি দিনের বেলায় গেলেও রাসেল ভাই ভয় পেয়ে যাবেন। তো রাসেল ভাই, ঘটনাটি শুরু হয় যখন ওই কুদ্দুস সাহেবের লাশটাকে যখন পানিতে ফেলে দেয়। যখন পানিতে ফেলে দেয় রাসেল ভাই, ঘটনাটি তখন থেকে শুরু হয়। এই ওই পুকুর পাড়ের পরেই কিন্তু আপনার ওই খালটা, ওই খালে ভাসিয়ে দেয় কুদ্দুস সাহেবের লাশ। যখন কুদ্দুস সাহেবের লাশটি ভাসিয়ে দিয়ে বাড়িতে চলে আসেন, তারপরে ঘটলো একটি ঘটনা। ওই বাড়ি একটি বড় যার নাম হচ্ছে রিয়াজ মিয়া, সে কি করলো, একদিন খেলা পুকুরের ওই পারে গেল ওই খালের সাথে, যেয়ে দেখেন রাসেল ভাই যে একটি মহিলা বসে আছেন, কি যেন রান্না করতেছেন। যে রাত্রে 9টা-10টা বাজে এই বাঁশমুড়ের তলে কে যেন রান্না করতেছেন। রান্নার স্টাইল আপনি লার্কিলুর কিদা লারে না রান্না করে না রাসেল ভাই, এটি অন্যরকম। যে ওই মহিলাটি তার নিজের পা ওই চুলার ভিতরে দিয়ে রাখছে, আর ধাওয়া ধাওয়া করে আগুন জ্বলতেছে। তো রাসেল ভাই, এইটি যখন শাওন মিয়া দেখেন, যখন শাওন মিয়া দেখার পর সে একটা চিৎকার দিয়ে দৌড় দেয়। তখন কিন্তু ওই মহিলাটা শুনে ফেলে। তারপর 3-4টা আলোর মতন আগুনের গোলা তার দিকে আসতে থাকে। সে কি করে, অনেক স্পিডে দৌড় দিয়ে বাড়িতে উঠানে এসে পড়ে যায়, পরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর পরের দিন তার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর সে বলে এই ঘটনা। তারপরে রাসেল ভাই, ঘটলো আরেকটি ঘটনা। একদিন বিকালবেলা অনেক মানুষ আড্ডা দিচ্ছে, মহিলাটি বিশেষ করে বিকালবেলা আড্ডাতে কথা বলে। তারা অনেকগুলা মহিলা বসে কথা বলছিল। রাসেল ভাই, তখন কিন্তু ইলেকট্রিসিটি ওই বাড়িতে ছিল। তো রাসেল ভাই, আমি বলে দিই, অনেকগুলা মানুষ একসাথে বসে গল্প গুজব করতেছে, একজনের মাথা দেখতেছে, এরকম সামথিং। তারপরে একটি মহিলা বলল, আমার কাছে একটি ঘটনা আছে, যা হলো জিনের ঘটনা। সে একটি জিনের ঘটনা বলে। জিনের ঘটনা বলার পর মনে করেন রাত, তারা ঘটনাটা বলার পর সকলে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর ওই জামাল মিয়ার ঘরের টিনে, যার উঠানে বসে সকালে গল্প গুজব করেছে, ওই উঠানের সামনে টিনের ঘরে রাত্রে কে যেন গণহারে যে পাথর নিক্ষেপ করতেছে রাসেল ভাই। এত পাথর নিক্ষেপ করতেছে যে তারা এত ভয় পেয়ে যায়। তো রাসেল ভাই, তারা যখন ভয় পেয়ে যায়, তাই যে জামাল মিয়ার ঘরে পাথর নিক্ষেপ করতেছে রাসেল ভাই, তারা ছিল 3জন। জামাল মিয়া কোন একটি বিজনেসের কারণে বাড়ি গিয়েছেন, আর তার এক মেয়ে, এক ছেলে, আর তার স্ত্রী ঘরের ভিতরে। তো রাসেল ভাই, যখন এই ঘরের ভিতরে এই ঘটনা চলতে থাকে রাত 11টা থেকে ফরজ আজান দেওয়ার পর, ওই ঘটনাটি আর ঘটে না। তো রাসেল ভাই,
যখন সকালে বাইরে বের হয় তখন এসে তারা দেখে একটা পাথরের কি কণাও নাই সেখানে। তাহলে রাত্রে কে এত জোরে জোরে এত আওয়াজ করে ইটিয়ে দিচ্ছে? তো রাসেল ভাই, এই যে ঘটনাটি তারা দেখতেছে, যেখানে যেখানে এই পাথরগুলা পড়ছে টিনের চালের উপরে, সব জায়গায় ফুটো হয়ে রয়েছে, ভেঙে রয়েছে, বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই, যখন এই ঘটনাটি ঘটে তখন কিন্তু সকলে শব্দটা শোনে। তো এত জোরে শব্দ শোনার পর কেউ আর ডরে বাইর হয় না। তো রাসেল ভাই, 2008 সালের ঘটনা বোঝে না তো, গ্রামের ঘটনা, রাত মানে কিরকম রাত। তো রাসেল ভাই কেউ আর বারোই নাই। তো পরের দিন সকালে সকালে এসে দেখতেছেন তাদের টিন, চালের টিন বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই, তারা ধর বুঝতে পারেনি যে কিভাবে কেন আবার ঘটনাটা হইলো। তারপর 2-3 দিন ভালো যায়, তারপর আবার একদিন সকালে মিলিয়ে ওই উঠানে আবার আড্ডা দেয়। তারপরে শব্দটা ওঠে জিন। জিনকে নিয়ে একটি ঘটনা কয়, কিভাবে একটু কথা বলেছিল। তাই পরে এই রাত্রে আবার শুরু হয় তাণ্ডব। রাত 11টা বাজার পর টিনের চালের উপরে কে যেন ডিল মারছে। এত ডিল মারছে যে তাদের উপরে কারো একটি ক্ষোভ হয়ে রয়েছে, রাগ হয়ে রয়েছে যে তাদেরকে মেরে ফেলবো, এরকম একটি অবস্থা। তো রাসেল ভাই, তার পরের দিন কিন্তু এই সকালে বার হয়ে সেরে এই ঘটনাটি দেখে তারা কিন্তু ওই আর টিনের চালে সব বাঁকা হয়ে রয়েছে, আর কিছু ইটা দিলে ফুটো হয়ে রয়েছে, এরকম অবস্থা। তারপর তাদের কাছে একটি খবর এলো যে ওই কুদ্দুস মিয়ার লাশ পাওয়া গেছে। কুদ্দুস মিয়ার লাশ ওই খালে এক জায়গায় ফেনার নিচে ভেসে রয়েছে। ওই এক জেলে কি করেছেন, জাল পেতেছেন, ওই কারেন্ট জাল বলি, যে জালে বলি, সে জাল পাততে এসেই দেখেন ফেলা বলে যেন কি। ওই 2008 সালে কিন্তু আপনার খালের নিচে অনেক মাছ ছিল, তাই সেই মরভোজে মাছ মনে সাদা হয়ে উঠতে রয়েছে। তাই তারা কি করছে, সে কি করলো, ফেনাটা আলগিয়ে দেয়, দেখি ওই কুদ্দুস মিয়ার লাশ। তো সে দৌড়ে গিয়ে ওই চৌকিদারকে ডাক দিল। চৌকিদার কি করলো, চৌকিদার আসলো, আসার পর থেকে মনে করেন ওই লাশটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পর তারপরে পুলিশ আসেন। পুলিশ আসার পর পুলিশ কেস হওয়ার পর থেকে রাসেল ভাই এটি মনে করেন ময়না তদন্ত করার জন্য চিরাগাটা হবে নিয়ে যান। তো রাসেল ভাই এটি নেওয়ার পর থেকে পুলিশরা কি, এটা পোস্টমর্টম করার পর থেকে একটি পুলিশ কেস লেখার পর থেকে লাশ বাড়িতে দিয়ে যান। তারপর তারা কি করলেন, এটা দাফন কাফন করেন। দাফন কাফন করার পরে অনেকদিন চলে যায়, প্রায় 6-7 মাস চলে যায়, তাদের বাড়িতে আর কিছু ঘটনা ঘটে না। তো একদিন সকালে আবার ওই উঠানে বসে গল্প গুজব শুরু করলেন। আবার ওই জিনের শব্দ উঠলো, যে জিনের শব্দ কোথায়, একটি ঘটনা বলে। তারপর আরেক এই ঘরে আবার ডিল মারছে রাত্রে, যে উঠানে কথা বলছিল, গল্পটা বলছিল, ওই গল্পটার মানে ওই উঠানে যেই শাওনের গড়টা জামাল মিয়ার ঘরে পাথর নিক্ষেপ করতেছে কে যেন পাত্রে নিক্ষেপ করে। তো কে করে তারও কিন্তু ধরে বাইরে হয় না। এর আগেও 2বার এরকম ঘটেছিল। তারপর কি হলো, তারা ঘটনাটি ঘটে 11টা থেকে শুরু হয়, আপনার ফজর নামাজ আজানের আগ পর্যন্ত তাদের তাণ্ডব চলতে থাকে। তারপর সকাল হয়, সকাল হওয়ার পর দেখে কোনো ডিলের চিহ্নই নেই, শুধু টিনগুলো বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই এভাবেই চলতে থাকে। তারপরে তারা ভাবলো কেন এই ঘটনাটি ঘটতেছে। তারপর সে একটা
মানে তারপরে তারা বুঝতে পারে যে হ্যাঁ, যে এখানে জিন শব্দটা লইলে এই বাড়িতে তাণ্ডব চলে। যেই ওঠানে বলে, যে বলে তার ঘরে আঘাত করা হয়। তো রাসেল ভাই এভাবে তারা সতর্ক হয়ে যায়। তারপরে এই বাড়িতে কোনো ওই প্যারানরমাল বিষয় নিয়ে আর কথাবার্তা কয় না, কথাবার্তা বলে না। তারপর হাফিজিয়া মাদ্রাসায় কি হলো, হাফিজিয়া মাদ্রাসায় আপনার একটি হুজুর আসে। আপনি বিশেষ করে যারা হাফিজিয়া মাদ্রাসা চালায় কমপক্ষে 5 থেকে 6 জন হুজুর লাগে। তো একটু হুজুর বদলি হওয়ার পর আরেকটি হুজুর আসে। তো নতুন হুজুর না, তো থাকবে কোথায়, তো ওই জামাল মিয়ার ঘরে দেয় থাকার জন্য। জামাল মিয়ার একটি পরিত্যক্ত ঘর ছিল। পরিত্যক্ত ঘর হলে অনেক সুন্দর একটি ঘর, আমি নিজেও গিয়ে দেখেছি। তো রুমটির ভিতরে অনেক সোফা, অনেক কিছু আছে। তো আমি বলেছি যে এই বাড়ির সকলে স্বাবলম্বী, মানে খুব টাকা পয়সা এই বাড়ি, বিশেষ করে এই বাড়ির সকলেই অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। তো রাসেল ভাই ঘটনাটি ঘটে ওই হুজুরের সাথে। তো হুজুরে তো আর জানে না যে এই ঘরে কি হচ্ছে না না হচ্ছে। তো রাসেল ভাই তো সে পরে পরে টরে রাত 10টা বাজে আসছে ঘরে শুইতে। তো ঘরে শুইতে এসে দেখে যে শুয়ে পড়ে। তখন রাত ঘুমোতে উঠে 12টা বাজে। 12টা বাজে ওঠার পর রাসেল ভাই কি হলো, তারা দেখতেছে কি, সে দেখতেছে তার আকারের সোফাটা কি যেন বসে আছে, কি যেন বসে আছে। তো ওই হুজুর কি করলেন, হয়তো কোনো খারাপ জিনিস আসতে পারে, তাই তার শরীরটাকে বন্ধ করলেন। বন্ধ করার পর সে লাইটটি জ্বলিয়ে দেখে কেউ নেই। আমি বলেছি ওইখানে ইলেকট্রিসিটি ভালো ছিল, কারেন্ট ভালো ছিল, তাই সে লাইটটি ধরে দেখে কেউ নাই। তো সে বলে হয়তো মনের ভুল, তাই এই ঘটনাটি ঘটেছে, এখন আবার ঘুমাইলে। তো রাসেল ভাই ঘুমানোর পর 1 ঘন্টার পর, 1-2 ঘন্টার পর 2টা বাজে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর সে দেখতেছে ঘরের বাইরে কে যেন ফিস ফিস করে বলতেছে, কই তারে খায়ালা, তার ধর, এরকম শব্দ আসতেছে। তো হুজুর তো অনেক ভয় পেয়ে যান, রাসেল ভাই কি হচ্ছে। তো সে তো আর এত নতুন এসেছে আর কি জানবে। তো সে কি করলো, সে এ, সে অনেক জোরতে জোরতে দোয়া দুরুদ পড়তে থাকে। তো দোয়া দুরুদ পড়তে থাকে। তো একটি ভালো জিন এসে বলে, হুজুর এখানে তো অনেক সমস্যা, প্যারানরমাল সমস্যা হয়, আপনি এখান থেকে চলে যাবেন, আপনি এখানে আর থাকবেন না, ফজর আজান দিলে আপনি চলে যাবেন। তো পরের দিন হুজুর কি করলো, এখান থেকে ফজর নামাজ পড়ে সে চিল্লে পিল্লে এখান থেকে চলে যায়। হুজুরে মসজিদ থেকে সমস্যাটা বলে, তারপর হুজুরে অন্য জায়গায় থাকতে থাকেন। তো রাসেল ভাই তারপর এই ঘটনাটি ঘটতে থাকে। তারপর একদিন মনে করেন সকলে, আমার ছোট আপু গিয়েছিলেন ওই বাড়িতে, যাওয়ার পর থেকে এসে, কিন্তু রাসেল ভাই এই ঘটনাটি এখনো প্রতিনিয়ত ঘটতে থাকে এবং তারা সতর্ক হয়ে যায় যে ওই বাড়িতে জিন শব্দটা তুললেই, ওই যেই ঘরের সামনেই এই শব্দটা উঠবে, তার টিনের চালে তাণ্ডব চলে, এখনো চলে মাঝে মধ্যে। বর্তমানে আপনার 3 সাইড ঘর নাই, বর্তমানে আপনার সকলে বিল্ডিং করে ফেলেছে। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে থেকে অবশ্যই লিসেনার পরে শোনাবেন। আমি এই ঘটনাটি আরো খুঁটিনাটি আছে, আমি কিছু বলিনি। আমি আপনার ভাইয়ের মতন বলতে পারি না এত বুঝিয়ে। তো যদি ভুল প্রান্তি হয় তো অবশ্যই আমার সুন্দরদের দৃষ্টিতে দেখবেন রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। আর যদি সিলেটটাতে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। রাসেল ভাই
আজ এ পর্যন্তই।